আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আবার তোমাদের কাছে হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের কাছে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। এই ম্যাঙ্গো আইসক্রিম বানাতে গেলে দেখো আমি এখানে ক্রিম নিচ্ছি না, কনডেন্স মিল্কও নিচ্ছি না। এখানে দেখাচ্ছি শুধু দুটো পাকা আম আছে, আর 1 চামচ কর্নফ্লাওয়ার আছে, হাফ কাপ চিনি, হাফ কাপ আমুল স্প্রে পাউডার দুধ, আর এখানে আছে 10টা কাজু বাদাম। এগুলো লাগবে, আর লাগবে আমার 1 লিটার লিকুইড দুধ। এইগুলো দিয়েই আমি আজকে বানিয়ে তোমাদের দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো দেখো, ভিডিও শুরুর আগেই কিন্তু আমি দুধটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম, কারণ ওই 1 লিটার দুধ কমতে কমতে অনেকটাই সময় লাগে, তাই আমি আগে এটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, দুধ এদিকে কখনো হাই ফ্লেম কখনো লো ফ্লেম করে দুধটাকে আমাকে 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিতে হবে। তো এদিকে দুধ ফুটতে থাকুক, ততক্ষণ আমি একটা কাজ সেরে নিই। আমের ভেতর থেকে আমের পাল্পগুলো বের করে টুকরো করে নিয়ে একটা আমার মিক্সির জারে রেখেছি। এই আমের টুকরোগুলো আর মিল্ক পাউডার আর কাজু বাদাম এই মিক্সার জারে দিয়ে আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানিয়ে নেব, তারপর আমি পরের স্টেপটা দেখাচ্ছি। দেখো, সুন্দর একটা পেস্ট হয়ে গেছে সবগুলো দিয়ে। এরপর আমি যে একটু কাপে হালকা গরম দুধ তুলে রেখেছিলাম, সেখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি বেশ ভালো করে এটাকে গুলে রাখবো, কারণ কর্নফ্লাওয়ারটা সরাসরি কড়াইয়ের দুধের সঙ্গে দিলে অনেক সময় দলা পাকিয়ে যায়, সেটা একটু ঠিক করতে দুধের সঙ্গে একটু সময় লেগে যায়, তাই আমি এটা কাপে গুলে রেখেছিলাম। দেখো, দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এরপর আমি এই দুধের সঙ্গে যে দুধ কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেই কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু ক্রমাগত দুধের সঙ্গে হাতা নেড়ে যেতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দিলে নিচে ধরে যেতে পারে। তাই কর্নফ্লাওয়ারটা আমি একটু দুধ কমে যাওয়ার পরেই মেশালাম। এরপর দিলাম আমি চিনি হাফ কাপ। আমি এখানে হাফ কাপ চিনি দিলাম এই কারণে যে পাকা আমের মিষ্টি আছে, তাই খুব একটা চিনি লাগবে না। তোমাদের যদি কারো এর থেকেও বেশি মিষ্টি পছন্দ, তোমরা অবশ্যই দিতে পারো, তাতে কোনো অসুবিধা হয় না। এইভাবে সব একসঙ্গে আমি ভালো করে ফুটিয়ে আবার ঘন করে নিচ্ছি। দেখো, কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই কিন্তু দুধটা একটু ঘন হয়ে এসছে। দেখো, খুন্তি দিয়ে তোমাদেরকে দেখায় দুধটা কতটাই ঘন হয়ে এসছে। দেখেছো, একটু ঘন হয়ে এসছে, কিন্তু এটা আরও কমিয়ে নিতে হবে। এরপর দেখো, দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, অনেকটাই কমে গেছে। এর বেশি আমি আর ঘন করব না, কারণ দুধটা ঠান্ডা হলে আর একটু ঘন বেশি হয়ে যাবে। তাই দুধটা আমি গ্যাস অফ করে নামিয়ে নিলাম, ফ্যানের হাওয়ার তলায় রেখে দিলাম, কি তাড়াতাড়ি যাতে এই দুধটা ঠান্ডা হয়ে যায়, কারণ এটা সম্পূর্ণভাবে ঠান্ডা না হলে আমি আইসক্রিম বানানোর পরের স্টেপে যেতে পারবো না। দেখো, সুন্দর ঠান্ডা হয়ে গেছে, কতটাই ঘন হয়ে গেছে। ঠিক এই ঘনত্বটাই কিন্তু লাগবে আইসক্রিম বানাতে গেলে। এরপর আমি একটা মিক্সির বড় জারে আমের পাল্পটা আর কড়াইয়ের ওই ঘন দুধটা একসঙ্গে দিয়ে মিশিয়ে ভালো করে আবার একটা খুব ভালো করে পেস্ট করে নেব। দেখো, একসঙ্গে আমের পাল্প আর ঘন দুধটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। তারপর এটা আবার মিক্সিতে চালিয়ে এটাকে খুব ভালো আবার একটা পেস্ট বানিয়ে নেব। দেখো, সুন্দর পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একেবারে সব মিশে গেছে। এরপর এই পেস্টটা আমার কাছে একটা আইসক্রিমের বক্স আছে, সেই বক্সে দিয়ে ডিপ ফ্রিজে আমি এটা 8 থেকে 10 ঘন্টার মতো জমতে দেব, কারণ এই আইসক্রিমের বক্সের ঢাকা আছে, তাই আমার অসুবিধা হবে না। এই ঢাকাটা দিয়ে আমি ডিপ ফ্রিজে এখন রেখে দিলাম। দেখো, 8 ঘন্টার পর আমি কিন্তু বক্সটা বের করে আনলাম। খুব ভালো করেও জমেনি, কিন্তু এই জমানোতেই আমার পরের স্টেপের কাজটা কিন্তু হয়ে যাবে। তাই এই আইসক্রিম বক্স থেকে আস্তে আস্তে আমি অন্য একটা বড় কাঁচের পাত্রেতে এই জমানো আইসক্রিমটা তুলে নেব।
দেখো এটা তুলে নিলাম অন্য একটা বড় পাত্রতে। আর এই যে জমে গেছে এটাকে পরে আমি খুন্তি দিয়ে কেটে পিস করে নেব। এটা বড় একটা পাত্রে তুলে নিচ্ছি আমি পুরো আইসক্রিমের গোলাটা। এটাই তুলে নিয়ে তারপর এই যে জমানো অংশটা সেটাকে আমাকে পিস করে নিতে হবে। কারণ পিস করে নিলে কী হবে বলো তো, ব্লেন্ডারটা চালাতে একটু সুবিধা হবে। এগুলো টুকরো করে নেওয়ার পর ব্লেন্ডার দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে খুব ভালো করে আবার পেস্ট করে নেব। 10 মিনিট দেব, কিন্তু 5 মিনিট দেওয়ার পর একটু রেস্ট নিই, তারপর আবার 5 মিনিট দেব। দেখো সুন্দর আমার এটা মিশে গেছে, দুধ আর আম একসঙ্গে খুব সুন্দর মিশে গেছে। ঠিক এই ঘনত্বটাই কিন্তু আইসক্রিম বানাতে গেলে উপযুক্ত হয়েছে। এরপর আমি প্রথম যে আইসক্রিমের বক্সে জমিয়েছিলাম সেই বক্সেই কিন্তু আমি পরের বারও এটা ট্রান্সফার করে নিচ্ছি। তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম এই কারণে যে ভেতরে যাতে ফাঁকা জায়গাটা না থাকে। এরপর একটু ট্যাপ করে নিলাম। তারপর আমি একটু কাজু বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিলাম ওপরে গার্নিশের জন্য, কি দেখতে সুন্দর লাগবে। আর কি বলতো, আর একটু চেরি ফল ছোট ছোট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কয়েকটা আমের টুকরো। এতে কি হবে, সাজিয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে, আর আইসক্রিমটা যখন খাওয়া হবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে। এরপর আমি ওপরে একটা বাটার পেপার দিয়ে দিলাম। তারপর ঢাকাটা দিয়ে ভালো করে লাগিয়ে এটাকে আমি সারা রাতের জন্য কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেবো। কারণ এটা আর 8-10 ঘন্টার মধ্যে ফাইনালি আইসক্রিমের জন্য জমবে না। তাই আমি দেখো সারা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজে। পরের দিন সকাল 10টার সময় আমি বক্সটা বের করলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর আইসক্রিম জমেছে। তো দেখো বাড়িতে বানিয়ে নিলে কিন্তু সবসময় যে ক্রিম কনডেন্স মিল্ক লাগবে তার কোনো কথা নয়। এবার তোমাদের কাছে কেটে দেখাই যে কিভাবে আইসক্রিমটা জমেছে। দেখেছো কত সুন্দর জমেছে। তো বাড়িতে কিন্তু কয়েকটা উপকরণ থাকে, সেই কটা দিয়েই কিন্তু এইভাবে সুন্দরভাবে আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। আর বাড়িতে বানালে কি হয় বলো তো, কম খরচে অনেক বেশি বানানো যায়, তাতে সকলকে দিয়ে মন প্রাণ ভরে যায় একেবারে। আর একবার যদি বাড়িতে বানানো তুমি আইসক্রিম খেয়েছো, আর তোমার বাইরে থেকে কিনে খেতে ইচ্ছেই করবে না। তাই এইভাবেই তোমরা একবার বানাতে চেষ্টা করো। দেখো এখানে খুব একটা সময় লাগে না, খুব একটা বেশি জিনিসও লাগে না। তাই তোমরা যদি আমার এই রেসিপি দেখে একবার বানিয়ে নাও, তারপর খেয়ে কিন্তু বলো যে কেমন লাগলো আমার এই আইসক্রিমের রেসিপি। তো দেখেছো বাড়িতে বানিয়ে নিলে কত সুন্দর বানানো হয়ে যায়। আজকে তাহলে আমি এখানেই আমার আইসক্রিমের রেসিপি শেষ করলাম। পরে দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি আমি সকলকেই জানাচ্ছি টাটা।